ইদানিংকালে আমরা এই এই শব্দগুলো বারবার শুনে থাকছি যে ডোল, ফ্রিবিজ, খয়রাতি বাংলায় যেটা বলা হয়। তো এই প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু এক ধরনের কি বলবো ইঙ্গিত আছে, কন্নোটেশন আছে, যেটা হচ্ছে যে যেন এটা খারাপ জিনিস এবং এইটা ভালো নয়, অর্থনীতির পক্ষে ভালো নয়। তো এইটা একটা মত কিন্তু বেশ জোরালোভাবেই বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাই। কিন্তু এটা অত সহজ নয়, ওরকম সোজাসাপটা বলে দেওয়া যায় না যে এটা অর্থনীতির পক্ষে খারাপ। তাহলে ডোল বা ফ্রিডবিজ বা খয়রাতি কাদেরকে বলা হচ্ছে? এক, যেটাকে বলা হচ্ছে যেটা ওই যেটাকে আমরা বলি ক্যাশ ট্রান্সফার, নগদ যেটা হস্তান্তর করা হচ্ছে। সরকার কিছু কিছু প্রকল্প নেয় যেখানে নগদ হস্তান্তর একটা বিশেষ ভূমিকা নিচ্ছে ইদানিংকালে। এবং নগদ হস্তান্তর মানে হচ্ছে বিশেষ কোনো জনগোষ্ঠীকে, সেটা মহিলা হতে পারে, সেটা দরিদ্র হতে পারে, তাদেরকে নগদ হস্তান্তরের মাধ্যমে তাদের কিছুটা ওই যাকে বলে জীবনযাত্রার মানকে একটু সামান্য উন্নত করা। তো এটা কিন্তু যে কোনো ধরনের কল্যাণমূলক রাষ্ট্রের একটা প্রধান কাজ বলে আমি মনে করি, যে যেখানে দারিদ্র্য এবং যাকে আমরা বলি যে ওই অর্থনীতির প্রধান কাজকর্ম থেকে যারা অনেকটাই বহিষ্কৃত বলা যায়, এক্সক্লুডেড, তারা কোনো মতে জীবনযাপন করছে এবং সেখানে যেটাকে আমরা বলি অসংগঠিত ক্ষেত্র, সেখানে কখনো কাজ পাচ্ছে কখনো পাচ্ছে না। সেক্ষেত্রে তো তাদের একটা যেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট, ইনকাম সাপোর্ট, সেটা তো প্রয়োজন। তো সেটাই সরকার কিন্তু সেই প্রয়োজনের ক্ষেত্রে তারা এটা রেসপন্ড করছে, তারা সেই প্রয়োজন অনুভব করে এটা করছে, এইভাবে ভাবা যেতে পারে। কিন্তু মতটা হচ্ছে এই যে না, এটা আসলে প্রয়োজন ভেবে সরকার করছে না, আসলে রাজনৈতিক দল তারা নির্বাচনে ফল পাওয়ার জন্য, নির্বাচনে জেতার জন্য এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে, একটা স্ট্র্যাটেজি হিসেবে তারা ব্যবহার করছে। এই দুটো মতের মধ্যে আমরা কেবল ঘোরাফেরা করি। কিন্তু এইভাবেও আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে যে এই যাকে আমরা ডোল বা খয়রাতি বলছি, আমি যেমন বললাম, আমি এটাকে ডোল খয়রাতি বলবো না, আমি এটাকে বলবো যে একটা নগদ হস্তান্তরের, নগদেও হতে পারে, আবার ওটা ইনকাইন্ড যাকে বলি আমরা, বস্তুগত হতে পারে, আমরা বিনা পয়সায় খাদ্য দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো হতে পারে। তো এই যে দেওয়াটা, এটা নিয়ে কিন্তু একটা সবসময় একটা সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে, যে কেন এটা দেওয়া হচ্ছে, এটাতে কি অর্থনীতির খুব ক্ষতি হয়ে যাচ্ছে? যে কোনো অর্থনীতির দিকে তাকালেই আমরা দেখব যে এই রকম কিছু কিন্তু ট্রান্সফার, যেটাকে আমরা বলি কিছুটা হলেও ওই যেটাকে পুনর্বন্টন বলতে পারি আমি, সেই পুনর্বন্টনের কিন্তু চেষ্টা সব সরকারই কম বেশি করে থাকে, যত খারাপ সরকারই হোক না কেন। রাজনৈতিক কারণে তার যদি সামান্যতম গণতন্ত্র সেখানে থেকে থাকে, তাহলে কিন্তু এই পুনর্বন্টনের চেষ্টা কিন্তু সব রাষ্ট্রই কম বেশি করে থাকে। তো এইটাই কিন্তু এখন বাস্তবতা, অর্থাৎ তার মানে বুঝতে হবে যে যেখানে যেখানে গণতন্ত্র আছে, সেখানে এই গণতন্ত্রের চাপে কিন্তু অনেকটা তারা এই পুনর্বন্টনের ব্যাপারটা করে থাকছেন, যেটা ভারতবর্ষেও আমরা দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু ওই এটা আমি কল্যাণমূলক রাষ্ট্রের কাজ হিসেবেই দেখব। এই প্রসঙ্গে একটা কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে তাহলে কি এই রাষ্ট্র এটা করতে বাধ্য হচ্ছে, কারণ হচ্ছে যে রাষ্ট্র যথেষ্ট কর্মসংস্থান করে উঠতে পারছে না। এটা ভেবে রাখা ভালো যে রাষ্ট্র কিন্তু সরাসরি কর্মসংস্থান করে না, সেটা হচ্ছে অর্থনীতি থেকে কর্মসংস্থান হয়ে থাকে। সেখানে রাষ্ট্র একটা ভূমিকা নেয়, সেখানে কতগুলো নীতি নেওয়া হয়, যার ফলে অর্থনীতিতে কর্মসংস্থান কিছুটা বাড়তে পারে বা কমতেও পারে। তাহলে এখানে যেটা ভাবার আছে যে তাহলে কি আমরা এমন দিকে যাচ্ছি ক্রমশ, অর্থাৎ যেটাকে আমরা বলি উৎপাদন সংগঠনটা এমন দিকে যাচ্ছে যেখানে কিন্তু ওই খরচ কমানোর জন্য আমরা ক্রমশই আরও বেশি বেশি করে যেটা তথাকথিত উন্নত প্রযুক্তির দিকে যাচ্ছি, যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা ইত্যাদি। তো এইগুলোর দিকে যাচ্ছি, এই যাওয়ার ফলেই কি এটা হচ্ছে, এই কর্মসংস্থান কমে আসছে, প্রচুর বেকারত্ব তৈরি হচ্ছে, তাই কি হচ্ছে? আমার মতে কিন্তু
যে এটা অত সোজা সাপটা নয়। কারণ হচ্ছে যে ধরা যাক এইরকম যে ভারতবর্ষে একটা মোটামুটি রকমের একটা মানব পুঁজি সবার রয়েছে, অর্থাৎ সবাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করছে, কিছুটা বিজ্ঞানের পড়াশোনা করেছে তারা, তাদের জন্য কিন্তু কাজ সৃষ্টি করার এখনও কিন্তু প্রচুর সুযোগ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা এমপ্লয়ার, যারা নিয়োগকর্তা, তারা কিন্তু বারবার কিন্তু অভিযোগ করছেন যে আমরা যথেষ্ট মানব পুঁজি দেখতে পাচ্ছি না আশেপাশে, অর্থাৎ তারা নট এমপ্লয়েবল, তারা যেন চাকরিতে তাদের সত্যি কিছু করার নেই তাদের চাকরি দিয়ে। তো এইটা কেন হবে? সুতরাং এটা আমি বলবো যে এটা একদম অবধারিত একটা দিকে আমরা যাচ্ছি তা নয়, এর মধ্যেও নানা রকমের যাকে আমরা বলি সামাজিক চয়নের সুযোগ আছে। অর্থাৎ সমাজ কিন্তু বিভিন্ন স্তরে তারা কিন্তু নানানভাবে এটা চেষ্টা করে যেতে পারে। যেমন ধরা যাক আমরা যদি পেছিয়ে যাই তাহলে দেখব যে দক্ষিণ কোরিয়া বা পূর্ব এশিয়ার যে দেশগুলো, তারা 60-এর দশক থেকে শুরু করে 70-এর দশকে যে বিপুল তাদের যে অর্থনৈতিক উন্নতি হয়েছিল, এর বেশির কারণটাই হচ্ছে মানব পুঁজি। এবং সেই মানব পুঁজিটা কিন্তু একটা সাধারণ একটা বিজ্ঞান শিক্ষা আর কি, মানে হাই স্কুল এবং কলেজের বিজ্ঞান শিক্ষা, এবং তার ফলে কিন্তু তারা নিজেদেরকে সেই নতুন নতুন টেকনোলজি প্রযুক্তির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। সুতরাং একটা মানব পুঁজিরও দিক আছে এখানে, এটা ভুলে গেলে চলবে না। কারণ আমাদের দেশে ভারতবর্ষে কিন্তু একটা বিরাট সংখ্যক আছে যারা কিন্তু অষ্টম বা নবম শ্রেণীতে ড্রপ আউট হয়ে যাচ্ছে, এবং সত্যি এদের জন্য কতটা কাজ থাকবে আমি জানি না। এদের জন্য কাজ থাকা খুবই অসম্ভব এরপরে, কারণ ওই ধরনের শারীরিক পরিশ্রম সাধ্য, যেটাকে আমরা বলে থাকি যে কম দক্ষতা বা কোনো দক্ষতা ছাড়া যে কাজগুলো, সেগুলো খুব বেশি হয়তো থাকবে না। সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট যেটাকে আমরা বলি উদ্বৃত্ত মানে মানুষ আর কি, সেটা হয়ে যাচ্ছে। এই উদ্বৃত্ত মানুষটা আমরা বলতে পারি যে যেটা সমাজের মূল অর্থনীতির স্রোত, যাকে আমরা বলতে পারি যে যেখানে পুঁজি বিনিয়োগ হচ্ছে, সেখান থেকে যে উদ্বৃত্ত হচ্ছে সেটা আবার বিনিয়োগ হচ্ছে, এই যে মূল সমাজের অর্থনীতির মূল ধারা, এখান থেকে তারা কিন্তু বাইরে থেকে যাচ্ছে, তারা এখানে কিন্তু কোনোভাবে যুক্ত হতেই পারছে না। সুতরাং এটা কিন্তু একটা সমস্যার দিক। সবটাই কিন্তু আমরা এআইকে কিন্তু এর জন্য দোষারোপ করতে পারি না। ইতিমধ্যেই আমাদের এই যে একটা এই বিভাজনটা, এটা কিন্তু ভারতবর্ষে বেশ কিছুদিন ধরেই কিন্তু চলছে, একটা মস্ত বড় একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি। যে যেখানে তারা আইটি সেক্টরে, সিলিকন ভ্যালিতে ভারতীয়রাই কাজ করছে এক রকমের, তারা তাদের দক্ষতা নিয়ে, আবার অন্যদিকে দেখছি যে একটা বিপুল সংখ্যক ভারতীয়দের কোনো দক্ষতাই নেই। তো এই বিভাজনটা কিন্তু অনেকদিন আগে থেকে চলছে, এআই আসার আগে থেকে তো চলছে। ওইটা না করে আমি এখন এই মুহূর্তে এআই নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ আছে, কিন্তু আবার একটু ওই যাকে আমরা বলি ব্যাক টু দ্য বেসিক্স, এটা একটু বোধহয় প্রয়োজন আছে। যে যদি কর্মসংস্থান যথেষ্ট না হয়, তাহলে কি এরপরে সেই ওই ইউনিভার্সাল বেসিক ইনকাম যেটাকে বলা হয়, যে ন্যূনতম একটা আয়ের সংস্থান করে দেবে রাষ্ট্র, সেই দিকেই কি আমরা যাচ্ছি? আমরা সেই দিকে যেতে বাধ্য হচ্ছি? সমস্ত কল্যাণমূলক রাষ্ট্রকে কি এই দিকেই যেতে হবে? আমার মতে কিন্তু হ্যাঁ, সেটা করতে হবে। এই কারণে যে আমাদের উৎপাদনশীলতা, যাকে বলি আমরা, উৎপাদনশীলতা যেভাবে বেড়ে যাচ্ছে প্রযুক্তির কারণে, অর্থাৎ আগে একজন ব্যক্তি মানুষ যতটা মূল্য যুক্ত করতে পারত মার্ক্সের সময়ও যদি আমি ধরি, তার থেকে এখন অন্তত 500 গুণ বেশি সে মূল্য যুক্ত করতে পারে, যদি প্রযুক্তিটা সেই রকম হয়। সুতরাং একজন মানুষ এতটা মূল্যযুক্ত করতে পারছে, সেই সেই যুক্ত মূল্যের কি পুরো অধিকারটা সেই মানুষটির, নাকি এটা সমাজের? এইটা হচ্ছে একটা অত্যন্ত দার্শনিক প্রশ্ন, গভীর প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে কিন্তু আমাদের কোনোভাবে কিন্তু তুলতেই হবে। সেটা হচ্ছে, এবং এই প্রশ্নটা আজকে নতুন নয়, কারণ বহুকাল আগে জন মেনার্ড কেইনস একটি চমৎকার লেখা লিখেছিলেন, যে সেটা শিরোনাম হচ্ছে ইকোনমিক পসিবিলিটিস ফর আওয়ার গ্র্যান্ড চিলড্রেন। তো এই ইকোনমিক পসিবিলিটিস ফর আওয়ার গ্র্যান্ড চিলড্রেন, সেখানে কেইনস কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছেন, যে এখন আমরা উৎপাদনশীলতার যে পর্যায়ে আছি, তাতে কিন্তু মনে হচ্ছে যেন মানুষ কাজ করবে, তাতে মজুরি পাবে, ফলে তারা জীবন ধারণ করবে, হলো। কিন্তু এরপরে কিন্তু কাজের ধরনটা আর ওরম থাকবে না। এরপরে যেহেতু উৎপাদনশীলতা ক্রমশই বাড়ছে, বেড়েই চলেছে,
ফলে হচ্ছে কি একজন মানুষই তো প্রচুর উৎপাদন করতে পারবে, প্রচুর মূল্যযুক্ত করতে পারবে। তাহলে সেই এতটা যুক্ত মূল্য সে একার ভোগ করবে, এটা তো হতে পারে না। তাহলে আমাকে সমাজে একটা বন্টন ব্যবস্থা এমন একটা কিছু রাখতে হবে যাতে করে এটাকে আমরা একটা সামাজিক উদ্বৃত্ত বলতে পারি, যে সামাজিক উদ্বৃত্তে কিন্তু সকলের সমান অধিকার থাকবে, এক রকমের অধিকার থাকবে। ফলে কাজ করলে তবেই আমি খেতে পাবো, এই ধারণাটি কিন্তু আস্তে আস্তে এরপরে প্রশ্নের মুখে পড়বে, কারণ অত কাজ থাকবে না, এবং যেখানে কাজ থাকবে না সেখানে আমি খেতে পাবো না। এইটা তো একটা কোনো সভ্য সমাজ কিন্তু এটা মেনে নেওয়ার কথা নয়। সেই কারণেই আমাদের পুনর্বণ্টনের ব্যবস্থাটা কিন্তু সবসময় রেখে যেতে হবে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই পুনর্বণ্টনের দাবিও কিন্তু আরও বাড়তে পারে। এবং কারণ হচ্ছে যে যদি না এটা একটা মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থাগুলো যদি গণতন্ত্র থেকে সরে গিয়ে একেবারে ভীষণভাবে একনায়কতন্ত্র বা অন্যরকম হয়ে যায়, সেটা অন্য প্রশ্ন। তাতে নানান রকমভাবে দমন পীড়নের মধ্যে দিয়ে যদি রাষ্ট্র চালাতে হয়, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যেটুকু গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের মধ্যে কিন্তু এই ব্যবস্থাটি থাকতেই হবে, অর্থাৎ এই পুনর্বণ্টনের ব্যবস্থাটি থাকতেই হবে। ধরা যাক শিক্ষকদের কথা, স্কুল শিক্ষকরা তো উৎপাদনশীলতা বাড়াতে পারে না, সুতরাং সরাসরি উৎপাদনশীলতার বিচারে কিন্তু একজন স্কুল শিক্ষকের কিন্তু তার তার আয় বা তার মজুরি কিন্তু ঠিক হতে পারে না। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু একটা ভেবে রেখেছি যে স্কুল শিক্ষকের এত পাওয়া উচিত। তা এই এই স্কুল শিক্ষককে আমরা যেটা দিচ্ছি সেটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে উৎপাদনশীলতা অনেক বেশি বলে আমরা সেখান থেকে ওই পুনর্বণ্টনের মধ্যে দিয়ে স্কুল শিক্ষকদের এটা দিতে পাচ্ছি। সুতরাং এরকম বিভিন্ন ক্ষেত্রে যেখানে উৎপাদনশীলতা মানে খুব দ্রুত অনেক বেড়ে না যাওয়ার সম্ভাবনা যেখানে, সেটা ডাক্তারিতে মানে মেডিকেল প্রফেশনে হতে পারে, শিক্ষকতায় হতে পারে, এখানে টেকনোলজি কিন্তু খুব বেশি তার উৎপাদনশীলতা বাড়িয়ে তোলে না। সেক্ষেত্রে কিন্তু আমাকে যেখানে উৎপাদনশীলতা বাড়ছে সেখান থেকে একটা পুনর্বণ্টনের ব্যবস্থা আমাকে রাখতেই হবে। আলোচনাটা শুনলাম এবং এটার মধ্য থেকে বেশ কতগুলো নতুন দিক পাওয়া গেল। এখন এক্ষেত্রে আমার এখন শেষ প্রশ্নটা হলো যে তাহলে কি এই সমস্ত ঘটনাক্রমের মধ্য দিয়ে, এই ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা কি একটা নতুন রাজনৈতিক অর্থনীতির জগতে প্রবেশ করছি, যে আমাদের ভবিষ্যতে এমন এক রাজনৈতিক অর্থনৈতিক জগতে আমরা প্রবেশ করব যেটাকে আমরা ঠিক হয়তো ক্যাপিটালিজমকে অতিক্রম করে যাওয়া, তার নাম কি হবে, তার নিয়ে নামকরণ নিয়ে বা তার নিয়ে টার্মিনোলজি নিয়ে আমি ভাবছি না, একটা অনেক বেশি একটা ইকুইটেবল একটা সোসাইটি মোরাললেস আর কি, এবং সেখানে যে মানুষের যে বেসিক নিডগুলো, যেটা বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং যে খাওয়া পড়া, এইগুলোর দিকে কি আমরা একটু এরকম একটা বিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোতে পারি? এটা এখন সত্যি একটা খুব ভাবনার বিষয় যে রাজনৈতিক অর্থনীতিটা এরপর কোন দিকে যাবে আস্তে আস্তে। আমি যদি বিশ্বের এখন মানে পুঁজিবাদ এখন এইভাবে যদি ভাবি, সেখানে নানান রকমের পর্যবেক্ষণ আছে। যেমন গ্রিক ইকোনমিস্ট, উনি ওখানকার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ভারুফাকিস, উনি এখন খুব বিখ্যাত এবং উনি একটি বই লিখেছেন যে টেকনো ফিউডালিজম, অর্থাৎ এখন যে এই টেকনোলজি বেসড এক ধরনের যেটাকে উনি বলছেন রেন্ট সিকিং মানে হচ্ছে যে যেহেতু আমার ওই দখলটা আছে টেকনোলজির ফলাফলের ওপর, ফলে আমি একটা অসম্ভব বেশি একটা আমি মুনাফা করতে পাচ্ছি। এই টেকনো ফিউডালিজমটা কিন্তু এটা সাস্টেনেবল নয়, এটা কিন্তু একটা মানে সেটা দীর্ঘকালে কিন্তু এটা চলতে পারে না। অর্থাৎ একদিকে একটা চরম একটা মনোপলি, একটা একচেটিয়া একটা টেকনো ফিউডালিজমের দিকে যাচ্ছে, যেটা কিন্তু রাজনৈতিক তার একটা প্রভাব পড়বেই আর কি, রাজনীতিতে তার প্রভাব পড়বে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা পুনর্বণ্টনের চাপ কিন্তু যে কোনো রাষ্ট্রকেই কিন্তু নিতেই হবে, এবং সেটা একটা অত্যন্ত খুব হিংস্র হতে পারে, খুব ভায়োলেন্ট হতে পারে, আবার পিসফুল ডেমোক্রেসি সেটা নির্বাচনের মধ্যে দিয়েও হতে পারে, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু সেটা হচ্ছে একটা রাজনৈতিক একটা তোলপাড় হবে, রাজনৈতিক একটা তোলপাড় হতে বাধ্য। কারণ হচ্ছে যে এই একটা বিরাট সংখ্যক, তারা যেটা আমি আগেও বললাম যে তারা কিন্তু এর বাইরে থেকে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি, এখানে অধ্যাপক কল্যাণ সান্যালের একটি বিখ্যাত বই আছে 2007-এ প্রকাশিত, রিথিঙ্কিং ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, এবং সেইখানে কিন্তু উনি এই প্রশ্নটা রাখছেন যে সেটা হচ্ছে যে এই যে অ্যাকুমুলেশন ইকোনমি আর তার পাশাপাশি একটা বিপুল সংখ্যক উদ্বৃত্ত মানুষ
কি হবে এটার ভবিষ্যৎ কি। তো সেখানে উনি বলছেন যে ওই অ্যাকুমুলেশন ইকোনমি কিন্তু বাধ্য হবে কিছুটা এদেরকে দিতে, যেটাকে উনি বলছেন নিড ইকোনমি। আজকে আমি যদি সেলফ হেল্প গ্রুপের নীতি দেখি, সেলফ হেল্প গ্রুপ মানে স্বনির্ভর গোষ্ঠী, তারপরে এই নানান রকমের, এরা কিন্তু এই ছোট ছোট আয়ের মধ্যে দিয়ে কোনোভাবে যেন তারা একটা টিকে থাকতে পারে তার একটা চেষ্টা করছে। এটা তো রাষ্ট্রই করছে। তো এই যে রাষ্ট্র এগুলো করছে, এটা কিন্তু করতে বাধ্য হচ্ছে, কারণ এর বাইরে আর কিছু নেই। কারণ ওদেরকে কোনোভাবেই ওই অ্যাকুমুলেশন ইকোনমি যাকে বলে, যেটা ক্রমশ যদি আমরা ভেবে নিই যে এআই নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেখানে তাদের কোনো স্থান নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিডিস্ট্রিবিউশনটা, পুনর্বন্টনটা এটা কিন্তু রাষ্ট্রের একটা কর্তব্যের মধ্যে থেকেই যাবে, এবং ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনীতি কিন্তু এদিকেই যাবে। কিন্তু তার আগে বলে নিই সেটা হচ্ছে যে একচেটিয়াকরণ, এটা কিন্তু কোনো রকম, এমনকি মূলধারার অর্থনীতিও কিন্তু কখনো তারা সমর্থন করে না। একচেটিয়াকরণ সবসময় কিন্তু খারাপ জিনিস। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু এই একচেটিয়ার দিকে যে আমাদের যে নজরটা দেওয়া উচিত, এবং কেন এই একচেটিয়াকরণটা হচ্ছে সেটা নিয়ে আরেকটু বিশ্লেষণ, এবং তাকে নিয়ন্ত্রণের কি উপায় আছে, এই নিয়ন্ত্রণের উপায়টা এখন কিন্তু পশ্চিমী দেশগুলো ভাবতে শুরু করেছে। যে এই যে বিপুল একটা একচেটিয়া ক্ষমতার একটা যে ব্যাপার এসে যাচ্ছে, এবং একটা কোম্পানি তারা একটা অসম্ভব পাওয়ারফুল হয়ে উঠছে, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এবং এইটাকে কিন্তু ঠেকানোর একমাত্র উপায় সেটা কিন্তু রাষ্ট্রকে কিন্তু একটা ভূমিকা নিতেই হবে, এবং সেটা জনগণের চাপেই করতে হবে। সুতরাং রাজনীতিটাও কিন্তু আস্তে আস্তে ওই দিকে যাবে, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এখন কিন্তু আর এলন মাস্কদের সমর্থন করে কিন্তু তারা এরপরে হয়তো আর ভোট পাবে না। এখন একটা ইলিউশনে তারা চলছে, ফলে তারা মনে করছে যে ওরা থাকলে বোধহয় আমাদের প্রচুর কাজ জুটবে, কিন্তু এরপরে সেটাও জুটবে না। তখন কিন্তু একটা বিপুল একটা, যেটাকে আমরা বলি ওই উত্থান একটা হবে, হয়তো একদম উল্টে পাল্টেও যেতে পারে। সুতরাং মানে সব রকম সম্ভাবনাই আছে আর কি। আমি ঠিক এখনো এটা তো ওইভাবে ভবিষ্যৎবাণী করা যায় না।